আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। ক্লাসগুলো আমরা onlinetivet.com, facebook.com/onlinetivet দেখতে পাবো। ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ শাহনেওয়াজ, জুনিয়র ইন্সট্রাক্টর টেক, আরএসি নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, নরসিংদী। আজকে আমরা হিট এক্সচেঞ্জার শিখব। একাদশ অধ্যায়ের হিট এক্সচেঞ্জার। আজকের আলোচ্য বিষয় স্টেট দ্য মিনিং অফ হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার বলতে কি বোঝায়, ইম্পর্টেন্স অফ হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জারের গুরুত্ব, মেনশন দ্য টাইপ অফ হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জারের প্রকারভেদ, ডিফাইন মিন টেম্পারেচার ডিফারেন্স, মিন টেম্পারেচার ডিফারেন্স কাকে বলে, ডিসক্রাইব দ্য অপারেশন অফ ডিফারেন্ট টাইপ অফ হিট এক্সচেঞ্জার, ডিফারেন্ট টাইপ অফ হিট এক্সচেঞ্জারের কার্যপ্রণালী, ডিসক্রাইব দ্য ফ্যাক্টর টু বি কনসিডার ডিজাইন অফ এ হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জারের ডিজাইনের জন্য কী কী বিষয় বিবেচনা করতে হয়, সলভ প্রবলেম রিলেটিং হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার সম্বন্ধে যে প্রবলেমগুলি আছে এই প্রবলেমগুলি আমরা সলভ করব। হিট এক্সচেঞ্জার কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট চেম্বার বা প্রকোষ্ঠে দুটি ভিন্ন তাপমাত্রার পরিবাহীর মধ্যে তাপ স্থানান্তর বা বিনিময় হয় তাকে হিট এক্সচেঞ্জার বলে। হিট এক্সচেঞ্জারে ব্যবহৃত দুটি প্রবাহী চলমান হতে পারে, আবার একটি প্রবাহী স্থির, অপরটি চলমান হতে পারে। প্রবাহী দুটির প্রবাহের দিক একই দিকে, বিপরীত দিকে এবং কৌণিকভাবে হতে পারে। হিট এক্সচেঞ্জারের গুরুত্ব। রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে কুলিং এবং হিটিং কার্য সম্পন্ন করা হয় এবং প্লান্টের ক্যাপাসিটি এবং দক্ষতা বৃদ্ধি পায়। কম জায়গায় হিট ট্রান্সফার করা যায়। হিট এক্সচেঞ্জার রক্ষণাবেক্ষণ করাও সহজ। হিট এক্সচেঞ্জারের গুরুত্ব বলতে বোঝায় মূলত রেফ্রিজারেশন সেক্টর পুরোটাতেই হিট এক্সচেঞ্জ হয়, এই জন্য এটার গুরুত্ব অপরিসীম, তাই না? হিট এক্সচেঞ্জারের শ্রেণী বিভাগ। ডিজাইন অনুসারে হিট এক্সচেঞ্জারকে দুই ভাগে ভাগ করা হয়েছে: ডাইরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার, ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার। তারপরে প্রবাহের ধরন বা দিক অনুসারে তিন প্রকার হবে এখানে। এটা তিন প্রকার। একটা হচ্ছে প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার, কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার, ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার। প্রবাহের প্রকারের উপর ভিত্তি করে এটা আবার দুই প্রকার: সিঙ্গেল পাস হিট এক্সচেঞ্জার, মাল্টিপাস হিট এক্সচেঞ্জার। গঠন অনুসারে হিট এক্সচেঞ্জার কয়েক ভাগে ভাগ করা হয়েছে: শেল এন্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার, টিউব ইন টিউব টাইপ হিট এক্সচেঞ্জার, স্পাইরাল হিট এক্সচেঞ্জার, প্লেট টাইপ হিট এক্সচেঞ্জার, রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জার, রিকিউপারেটর হিট এক্সচেঞ্জার, এয়ার কুলড হিট এক্সচেঞ্জার। ঠিক আছে। ডাইরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার বলতে কি বোঝায়? ডাইরেক্ট কন্ট্যাক্ট বলতে বোঝায় মূলত যে দুইটা পদার্থের মধ্যে হিট বিনিময় হবে তারা সরাসরি কন্ট্যাক্টে চলে আসবে, অর্থাৎ সরাসরি মিশ্রণ হবে, সেটাকে বলা হয়েছে ডাইরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার। এখানে একটা হিট এক্সচেঞ্জার দেখানো আছে, দেখো তোমরা। এই হিট এক্সচেঞ্জারে এখানে টারবাইনের যে এক্সজস্ট ভ্যাপার সেটা এখানে আসার ফলে এখানে যে কনডেন্স পানি এটার সাথে মিক্সড হওয়ার পরে এই টারবাইনের এক্সজস্ট ভ্যাপার এবং পানি মিক্সডের পরে কি হচ্ছে, হিট এক্সচেঞ্জ হয়ে এটা লিকুইড হইতেছে, তারপরে এখানে জমা হচ্ছে। তারপরে এই লিকুইডটা আবার পাম্পের মাধ্যমে আবার ফিড ওয়াটার সিস্টেমে যাচ্ছে, আবার এদিক দিয়ে কনডেন্স হয়ে আবার এখানে স্প্রে হচ্ছে। তাহলে এখানে যে হিট এক্সচেঞ্জ হইতেছে এক্সজস্ট টারবাইনের ভ্যাপার এবং এখানে ওয়াটারের সাথে যে হিট এক্সচেঞ্জ হইতেছে এটা ডাইরেক্ট কন্ট্যাক্টে হিট এক্সচেঞ্জ হইতেছে, অর্থাৎ দুইজন একত্রে মিশে তারপরে
হিট এক্সচেঞ্জ দিতেছে। এই জন্য এটাকে বলা হয় ডাইরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার। ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার এখানে দেখো যেটা বলা হয়েছে, এখান থেকে রেফ্রিজারেন্ট ফ্লো হইতেছে এই টিউবের ভিতর দিয়ে, আর শেলের ভিতর দিয়ে আবার আরেকটা ফ্লুইড ফ্লো হইতেছে এদিক দিয়ে। তো দুইটা যে ফ্লুইড ফ্লো হইতেছে শেলের ভিতর দিয়ে আর টিউবের ভিতর দিয়ে, টিউবের ভিতর দিয়ে এদিক দিয়ে ফ্লো হইতেছে আর এদিক দিয়ে বের হইতেছে টিউবের ভিতর দিয়ে, আর শেলের ভিতর দিয়ে এদিক দিয়ে ঢুকতেছে আর নিচে এদিক দিয়ে বের হইতেছে। তো দুইটার মধ্যে কিন্তু কন্ট্যাক্টে আসতেছে না, মাঝখানে মেটাল আছে। তাহলে এটাকে বলা হয়েছে কি ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার। ঠিক আছে। প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার। প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার বলতে কি বোঝায়? প্যারালাল ফ্লো বলতে বোঝায় যে এখানে যে রেফ্রিজারেন্ট, এইখানে যে প্রবাহীটা প্রবাহিত হইতেছে আর এখানে একটা প্রবাহী প্রবাহিত হইতেছে, এগুলি সব একই দিকে প্রবাহিত হইতেছে। একই দিকে দেখো, একই দিকে প্রবাহিত হইতেছে, এই জন্য এটাকে বলা যাচ্ছে কি প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার। প্যারালালি এটা ফ্লো হচ্ছে, এই জন্য এটাকে বলা হয়েছে প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার। এখানে তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার। তারপরে দেখো কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার দেখো এখানে দুইটা প্রবাহী যে দুইটার মধ্যে হিট এক্সচেঞ্জ হবে, একটা দিক এবং আরেকটার দিক উল্টা, একটার দিকের তুলনায় আরেকটার দিক কি উল্টা, এই জন্য এটাকে বলা হয়েছে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। এখানে দেখো এই প্রবাহীটা এইদিকে প্রবাহিত হইতেছে আর এই প্রবাহীটা এইদিকে প্রবাহিত হইতেছে, দুইটার প্রবাহের দিক বিপরীত, এই জন্য এটাকে বলেছে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। তারপর দেখো ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার। ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার দেখো দুইটা প্রবাহী যে দুইটার মধ্যে হিট এক্সচেঞ্জ হবে, দুইটা এটা একটা প্রবাহী এদিক দিয়ে প্রবাহিত হয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে, আরেকটা প্রবাহী এদিক দিয়ে প্রবাহিত হয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে। তার মানে এই দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এটাকে আমরা বলবো কি ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার। ঠিক আছে। তারপর দেখো সিঙ্গেল পাস মাল্টিপাস হিট এক্সচেঞ্জার। সিঙ্গেল পাস বলতে বোঝাইছে এই প্রবাহীটা একবারই পাস করবে এই শেলের ভিতর দিয়ে। দেখো একবারই এই প্রবাহীটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে এসে এদিক দিয়ে একবারই পাস হয়েছে। ঠিক আছে। আবার দেখো এই প্রবাহের ক্ষেত্রে দুইটাই তো প্রবাহী থাকবে হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে, এই প্রবাহের ক্ষেত্রে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে গিয়ে একবারই সে পাস হয়েছে, অর্থাৎ তার প্রবাহের পথ একবারই সে এই সেলের ভিতরে দিয়ে পাস হয়েছে। আর মাল্টিপাস বলতে বোঝাইছে এখানে দেখো এখানে যে প্রবাহীটা প্রবাহিত হইতেছে এটা এদিক দিয়ে গিয়ে উপরের দিকে উঠছে ওইটা, তারপর এদিক দিয়ে ঘুরছে, ঘুইরা আবার এদিক দিয়ে প্রবাহিত হয়েছে, তার মানে এটা দুইবার এটা পাস করছে এই শেলের ভিতর দিয়ে। তাহলে এটাকে কি বলবো আমরা মাল্টিপাস হিট এক্সচেঞ্জার। ঠিক আছে। এটার ক্ষেত্রে একই, এটাও অনুরূপভাবে এদিক দিয়ে গেছে, গিয়ে এদিক দিয়ে ঘুরে তারপরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসছে, হট আউটপুট হয়েছে। ঠিক আছে। হিট এক্সচেঞ্জ তখনই হয় যখন দুইটা পদার্থের মধ্যে তোমরা জানো তাপমাত্রা ডিফারেন্স থাকে। তাপমাত্রা ডিফারেন্স যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুইটার মধ্যে হিট বিনিময় হবে। ঠিক আছে। তো এটা মাল্টিপাস হলে দুইবার পাস করছে আর এটা সিঙ্গেল পাস একবার পাস করছে। শেল এন্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার। শেল এন্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার যেটা, এখানে দেখো শেলের ভিতরে এদিক দিয়ে ফ্লুইডটা প্রবাহিত হইতেছে আর এদিক দিয়ে ঘূর্ণয়ন হয়ে এখানে বাফল আছে, বাফল দিয়ে সরাসরি যেতে পারে নাই, আঁকা বাঁকা হয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে প্রবাহিত হয়েছে, বের হয়েছে, অর্থাৎ হট এদিক দিয়ে ঢুকছে, ঠান্ডা হয়ে এদিক দিয়ে বের হয়েছে, তার মানে হিট এক্সচেঞ্জ হয়েছে। আর এখানে টিউবের ভিতরে এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ঢুকে এটা এদিক দিয়ে প্রবাহিত টিউবের ভিতরে, এটা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে নাই, এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে এসে এদিক দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ এদিক দিয়ে ঠান্ডাটা ঢুকছে, ঢুইকা এদিক দিয়ে গরম হয়ে বের হয়ে গেছে। এর দুইটার মধ্যে কী হয়েছে হিট এক্সচেঞ্জ হয়েছে, কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট আসে না, এটা তাহলে ইনডাইরেক্ট কন্ট্যাক্টের একটা টাইপ, শেল এন্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার। অনুরূপভাবে এটা সেম, এদিক দিয়ে শেলের ভিতরে এদিক দিয়ে ঢুকছে, ঢুকে এদিক দিয়ে ফ্লো হয়ে এদিক দিয়ে ফ্লো হয়ে তারপরে এই লাইন দিয়ে বের হয়ে গেছে। আর টিউবের ভিতরে ঢুকছে, কোনটা
টিউবের ভিতরে এদিক দিয়ে ইন করছে, ঠিক আছে, এদিক দিয়ে ইন করছে, এদিক দিয়ে ঢুকে পুরোটা এভাবে ঘুরে টিউবের ভিতর দিয়ে এদিক দিয়ে আউট হয়েছে, ঠিক আছে। এটা তাহলে শেল এন্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার, দুইটা ফ্লুইডের মধ্যে হিট এক্সচেঞ্জ হয়েছে শেল এন্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জারের মাধ্যমে। তারপরে দেখি টিউব ইন টিউব হিট এক্সচেঞ্জার। টিউব ইন টিউব হিট এক্সচেঞ্জার বলতে আমরা বুঝি যে একটা টিউবের ভিতরে আরেকটা টিউব বা ডাবল টিউব, ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার বলা যেতে পারে, ডাবল টিউব হিট এক্সচেঞ্জার বলা যেতে পারে, বা টিউব ইন টিউব হিট এক্সচেঞ্জার বলা যেতে পারে। এখানে দেখো, এখানে শেলের ভিতরে ফ্লুইডটা ঢুকছে এদিক দিয়ে, আর শেল থেকে বের হয়ে গেছে এদিক দিয়ে, ঠিক আছে। আর এই ভিতরে যে টিউব সেটা ইন করছে এদিক দিয়ে, ভিতরের টিউবটাতে ফ্লুইড ইন করছে এটা দিয়ে, আর বের হয়ে গেছে এইটা দিয়ে, ঠিক আছে। তাহলে দুইটার মধ্যে তাপমাত্রার ডিফারেন্স যতক্ষণ পর্যন্ত থাকবে দুইটা ফ্লুইডের মধ্যে, ততক্ষণ পর্যন্ত দুইটা ফ্লুইডের মধ্যে কি হবে, হিট এক্সচেঞ্জ হবে। এটা ডিপেন্ড করবে এই যে সারফেস এরিয়া এবং টাইমের উপর। যে কোনো হিট এক্সচেঞ্জারের সারফেস এরিয়া মানে সে কতটুকু সারফেসে সে কন্টাক্টে আসে আর কত সময় সে এটার ভিতর দিয়ে ফ্লো হয়, এই দুইটার উপরে ডিপেন্ড করবে কি পরিমাণ হিট এক্সচেঞ্জ করবে, ঠিক আছে। নিচেরটা একই, এখানে শেলের ভিতরে ঢুকতেছে আর এদিক দিয়ে শেল দিয়ে বের হচ্ছে, আর টিউবের ভিতরে এদিক দিয়ে কোল্ডটা ঢুকতেছে আর এদিক দিয়ে গরম হয়ে বের হচ্ছে হট ফ্লুইড, ঠিক আছে। প্লেট টাইপ হিট এক্সচেঞ্জার আমরা দেখি। এখানে প্লেট টাইপ হিট এক্সচেঞ্জার যেটা, প্লেট টাইপ হিট এক্সচেঞ্জার এদিক দিয়ে কোল্ড যে ফ্লুইডটা সেটা ইন করতেছে এদিক দিয়ে, কোল্ড ফ্লুইড ইন করে এখানে দেখো এখানে একটা প্লেটের ভিতর দিয়ে ইন করে এদিক দিয়ে আবার আউট হয়ে যাচ্ছে, কোল্ডটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে আউট হয়ে যাচ্ছে। আবার এই কোল্ডটা একই, এই কোল্ডটা নীল যে লাইনটা সেটা দিয়ে এই পরবর্তী একটা প্লেট পরপর এদিক দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, একটা প্লেট পরপর এদিক দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে হট ফ্লুইডটা কী হয়েছে, এটা যেহেতু কাউন্টার ফ্লো, দেখো কাউন্টার ফ্লোর মতোই এখানে হট ফ্লুইডটা এদিক দিয়ে ইন করতেছে, রেড যেটা এদিক দিয়ে ইন করতেছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে ঠান্ডা হয়ে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে ঠান্ডা হয়ে বেরিয়ে যাচ্ছে, আবার এদিক দিয়ে গিয়ে এদিক একটা প্লেট পরপর ঢুকে এদিক দিয়ে ঠান্ডা যায়। তো এই প্লেটগুলিকে একত্রে কম্প্যাক্ট করে এই এরকম হিট এক্সচেঞ্জার তৈরি করা হয়। এটাকে বলা হয় প্লেট টাইপ, এটা প্লেটের মতো দেখতে, এই জন্য এটাকে বলা হয় প্লেট টাইপ হিট এক্সচেঞ্জার। প্রত্যেকটা দেখা যাচ্ছে এখানে এক পাশ দিয়ে এখান দিয়ে কোল্ড ফ্লুইডটা ঢুকলো, ঢুকে গরম হয়ে এদিক দিয়ে বের হয়ে গেল, আর এখান দিয়ে হট ফ্লুইড ঢুকবে, হট ফ্লুইড ঢুকে কোল্ড হয়ে ঠান্ডা হয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে, এদিক দিয়ে বের হয়ে যাবে। তার মানে এই প্লেট টাইপ হিট এক্সচেঞ্জার কী হয়েছে, হিট এক্সচেঞ্জ হয়েছে দুইটা ফ্লুইডের মধ্যে, ঠিক আছে। শর্ত হলে দুইটা ফ্লুইড থাকা লাগবে আর হিট এক্সচেঞ্জার তো থাকা লাগবেই, যেটার মধ্যে দিয়ে হিট এক্সচেঞ্জ হবে। তারপরে দেখি স্পাইরাল হিট এক্সচেঞ্জার। স্পাইরাল যেটা হিট এক্সচেঞ্জার, স্পাইরাল মানে প্যাচ আর কি। এখানে স্পাইরাল হিট এক্সচেঞ্জার দেখো তোমরা, এখানে আমরা যদি দেখি তাহলে এখানে কোল্ডটা ঠান্ডা ফ্লুইডটা ঢুকতেছে এই বি দিয়ে, আর এই বি দিয়ে ঠান্ডা ফ্লুইডটা কী হচ্ছে, আউট হয়ে যাচ্ছে। আবার হট ফ্লুইডটা এদিক দিয়ে ঢুকতেছে, তাহলে ঠান্ডা ফ্লুইড ঢুকে কী হইতেছে, গরম হইতেছে। আর এখানে হট ফ্লুইড ঢুকতেছে মাঝখান দিয়ে, হট ফ্লুইড এই যে এ দিয়ে ঢুকতেছে, হট ফ্লুইডটা এদিক দিয়ে ঢুকতেছে, ঢুকে এদিক দিয়ে ঘুরে এই পাশ দিয়ে বের হইতেছে। তাহলে হট ফ্লুইডটা কী হইতেছে, কোল্ড হইতেছে, আর কোল্ড ফ্লুইডটা কী হইতেছে, হট হইতেছে। অর্থাৎ এই দুইটার মধ্যে কী হইতেছে, হিট এক্সচেঞ্জ হইতেছে। সব একই, এগুলো যে স্পাইরাল হিট এক্সচেঞ্জার, এই যে এখানে দেখানো হয়েছে স্পাইরাল হিট এক্সচেঞ্জার, ঠিক আছে। তারপরে দেখি রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জার। রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জার কি, একটা গ্যাস টারবাইনের ক্ষেত্রে দেখানো হয়েছে। এটা গ্যাস টারবাইনের ক্ষেত্রে এখানে দেখো, এখানে এয়ার ঢুকতেছে, বাতাস ঢুকে কম্প্রেসড হইতেছে, কম্প্রেসড হয়ে এই
এখান দিয়ে পাস হয়ে কম্বারশন চেম্বারে গেছে, কম্বারশন চেম্বারে ফুয়েল ইনজেক্ট হয়েছে, ফলে কম্বারশন হয়েছে, দহন ক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দহন ক্রিয়ার ফলে এই বাষ্পটা কোথায় গেছে, এই টারবাইনে এখানে গেছে, টারবাইনকে ঘুরাইছে। এই টারবাইন ঘোরানোর ফলে কম্প্রেসরও চলছে, টারবাইনর দিয়ে আমরা ঘূর্ণন কাজ পেয়েছি। তারপর এই বাষ্পটা বা এই যে কনভার্সন হয়েছে, এই কনভার্সনের যে এই এক্সস্ট যে এই এক্সস্ট যে ফ্লুইডটা এ পাশ দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে এখান দিয়ে বের করা হয়েছে। তাতে আমাদের লাভ কী হয়েছে, এই জায়গাটাতে যে আমরা এয়ারটা ঢুকাইছি, সেই এয়ারটা এখান থেকে কী হয়েছে, এয়ারটা এইটার তুলনায় তাপমাত্রা কম ছিল, ফলে এখান থেকে কি করছে, সে তাপমাত্রা গ্রহণ করছে। তাহলে তাপমাত্রা গ্রহণ করলে এখানে জ্বালানির পরিমাণ কী লাগছে, আমাদের কম লাগছে, তাহলে ইফিসিয়েন্সি বেড়ে গেছে। তাহলে এই যে হিট এক্সচেঞ্জ হয়েছে এই জায়গায়, এটাকে বলা হয়েছে রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জার। অর্থাৎ এক্সস্টটাকে কাজে লাগিয়ে যে হিট এক্সচেঞ্জ করা হয় সেটাকে বলা হয়েছে এক্সস্ট ফুয়েলকে, এক্সস্ট ফ্লুইডকে কাজে লাগিয়ে, বা এক্সস্ট যে ধোঁয়া, কারো ধোঁয়াটাকে কাজে লাগিয়ে, সেই হিটটাকে কাজে লাগিয়ে যেই করা হয়, তোমার হিট এক্সচেঞ্জ করা হয়, সেটাকে বলা হয়েছে রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জার। তারপরে রিকিউপারেটর হিট এক্সচেঞ্জার। রিকিউপারেটর হিট এক্সচেঞ্জার একই সেম কাজ করে, এগুলি স্টিল মিলে এই ধরনের রিকিউপারেটর হিট এক্সচেঞ্জার থাকে। রিকিউপারেটর হিট এক্সচেঞ্জারে ওই যে এক্সস্ট যেটা থাকে, জ্বালানি দহনের পর এক্সস্ট যেই ধোঁয়াটা থাকে সেটা, বা এক্সস্ট যে হিটটা থাকে, সেই হিটটা এইখান থেকে নিয়ে এসে, এদিক দিয়ে নিয়ে এসে ফ্লো করে চিমনিতে নিয়ে যাওয়া হয়। তাহলে এইটার ভিতরে দিয়ে যে নিয়ে যাওয়া হলো, তো এটার ভিতরে কি হয়, এটার ভিতরে যে ফ্রেশ এয়ারটা আমরা ঢুকাই, সেটা এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে ঘুরে হিট হয়ে এদিক দিয়ে বের হয়ে যায়, বের হয়ে কম্বারশন চেম্বারে চলে যায়। তাহলে এই হিটটাকে আমরা কি করতেছি, এই যে এক্সস্ট যে হিটটাকে সেটাকে কাজে লাগাইতেছি কির মাধ্যমে, রিকিউপারেটর হিট এক্সচেঞ্জারের মাধ্যমে। তাহলে কাজে লাগাইলে এটার দ্বারা আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এয়ারের বৃদ্ধি পায়। বৃদ্ধি পাইলে আমাদের সেখানে ফুয়েল কম লাগে, হ্যাঁ, এটা দিয়ে দক্ষতা বৃদ্ধি পায়। এটা রিকিউপারেটিভ হিট এক্সচেঞ্জার আর রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জার, এগুলি একই রকমের কাজ করে। তারপরে দেখো ক্রস ফ্লো রিকিউপারেটর হিট এক্সচেঞ্জার। ক্রস ফ্লো রিকিউপারেটর হিট এক্সচেঞ্জার, এখানে যে এক্সস্ট যে গ্যাসটা এই পাইপের টিউবগুলোর ভিতর দিয়ে নিতেছে, আর এয়ারটা ঢুকতেছে, ইনলেট এয়ার ফ্রম অ্যাটমসফিয়ার থেকে যে বাতাসটা ঢুকতেছে, সেই বাতাসটা এটার সংস্পর্শে কী হইতেছে, গরম হয়ে আবার এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে কোথায় যাচ্ছে, বেরিয়ে ওই কম্বারশন চেম্বারে চলে যাচ্ছে কম্বারশনের জন্য। তাহলে এয়ারটা কী হইতেছে, হিট হইতেছে। তো এক্সস্ট গ্যাসটাকে কাজে লাগিয়ে এই কাজটা করা হয়, এক্সস্ট গ্যাস বা ধোঁয়া, এটাকে কাজে লাগিয়ে এটা কাজটা। তাহলে এটা করলে আমাদের কী লাভ হয়, তাহলে ওয়েস্ট হিট রিকভারি আপ টু 80%, যে ওয়েস্ট হিটটা থাকে সেটা 80% রিকভারি করা যায়। সেভ ফুয়েল সেভ হয়, আমাদের জ্বালানি সেভ হয়। রিডিউস পলিউশন দূষণ কমানো যায়। রিডিউস ইকুইপমেন্ট সাইজ ছোটো হয়। রিডিউস অক্সিলারি এনার্জি কনজামশনও কমে যায়। এয়ার কোল্ড হিট এক্সচেঞ্জার, তোমরা জানো এয়ার কোল্ড হিট এক্সচেঞ্জার, বাতাস এখান দিয়ে যে দুইটা বড় বড় ফ্যান লাগানো আছে, বাতাসটাকে এদিক দিয়ে ফোর্স করে বাইরে টেনে নিয়ে উপর দিয়ে প্রবাহ করানোর জন্য। আর প্রসেস ফ্লুইডটা এদিক দিয়ে ঢুকতেছে, ঢুকে গিয়ে এদিক দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে বের হচ্ছে। তাহলে এই প্রসেস ফ্লুইডটা কী হচ্ছে, ঠান্ডা হচ্ছে, কিসের মাধ্যমে, এয়ারের মাধ্যমে, যে সেই জন্য এটাকে বলা হয়েছে এয়ার কোল্ড হিট এক্সচেঞ্জার। এদিক দিয়ে দুইটা বড় বড় ফ্যান লাগানো আছে, ফ্যান দিয়ে বাতাস দিয়ে উপরে দিয়ে বাতাস প্রেরণ করতেছে। তারপর মিন টেম্পারেচার ডিফারেন্স কাকে বলে এটা আমরা দেখি। হিট এক্সচেঞ্জারের সারফেসের দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্যকে, অর্থাৎ তাপ বিনিময়ের পরে তাপমাত্রার যে ব্যবধান, তাকে মিন টেম্পারেচার ডিফারেন্স বলবে। সারফেসের দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্যকে কী বলা হবে, মিন টেম্পারেচার ডিফারেন্স। হিট এক্সচেঞ্জার ডিজাইনে বিবেচ্য বিষয়সমূহ: প্রয়োজনীয় তাপ স্থানান্তর, তারপর ব্যয়, সাইজ, প্রেশার ড্রপ, এই বিষয়গুলো বিবেচনা করতে হয়, এবং সময়টাও বিবেচনা করতে হয়, কত সময় হিট এক্সচেঞ্জ হবে এটার ভিতর। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমরা দেখি, এখানে কিউ দিয়ে বোঝাইছে হিট ট্রান্সফার রেট, এটা কিলোওয়াট দ্বারা প্রকাশ করে।
তারপর ইউ দিয়ে বোঝাইছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এ দিয়ে সারফেস এরিয়া বোঝাইছে, ডেল্টা টি দিয়ে বোঝাইছে টেম্পারেচার ডিফারেন্স, এইচ দিয়ে বোঝাইছে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এল দিয়ে বোঝাইছে লেন্থ অর থিকনেস, আর কে দিয়ে বোঝাইছে থার্মাল কন্ডাক্টিভিটি। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রতে দেখো এদিক থেকে একটা ফ্লুইড প্রবাহিত হবে, আর মাঝখানে একটা মেটাল আছে, এদিক থেকে আরেকটা ফ্লুইড প্রবাহিত হবে। তো এখান থেকে যে ফ্লুইডটা এখানে হিট ট্রান্সফার হবে, এটা কিভাবে হবে এবং এই আমার ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কিভাবে বের হবে, এটা আমরা এটা দেখি। তাহলে এই মাঝখানের 1 থেকে 2 এটা হলো মেটাল, আর এখানে হলো ফ্লুইডটা প্রবাহিত হইতেছে, আর এদিক দিয়ে আরেকটা ফ্লুইড প্রবাহিত হইতেছে। এই দুই ফ্লুইডের মধ্যে হিটটা ট্রান্সফার হবে। তাহলে হিট ট্রান্সফার এখানে কিউ ইজিক্যাল টু এই জায়গাটা এ থেকে প্রথমে হিট ট্রান্সফার হবে এ 1-এ, তারপর 1 থেকে হিট ট্রান্সফার হবে 2-তে, তারপর 2 থেকে হিট ট্রান্সফার হবে বিতে। ঠিক আছে, তাহলে এ থেকে 1-এ যে হিট ট্রান্সফারটা হবে সেটা হবে H1A। এখানে H1টা হচ্ছে এখানে যে ফ্লুইড, এই ফ্লুইডের কোএফিসিয়েন্ট, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। আর মেটালের ক্ষেত্রে এখানে হলো পরিচলন পদ্ধতিতে যাবে, হিট ট্রান্সফার হবে, আর মেটালের মধ্যে দিয়ে পরিবহন পদ্ধতিতে যাবে, তারপরে আবার পরিচলন পদ্ধতিতে যাবে। সেই জন্য এটা এখানে একটু ভিন্ন। মেটালের ক্ষেত্রে KA/L, আর এখানে পরিচলন আবার সেখানে H2A। তাহলে এই তিনটা মাধ্যমে হিটটা এই বি বিন্দুতে আসবে। তাহলে কিউ হিট কি পরিমাণ যাবে, কিউ ইজিক্যাল টু H1A, আর এই দুইটার টেম্পারেচার ডিফারেন্স, এটা বেশি একটা কম, তাহলে এটা আগে আসবে একটা পরে আসবে। তাহলে এই দুইটার মধ্যে দিয়ে হিটে এখান থেকে এখানে হিট ট্রান্সফারের পরিমাণ এই সূত্র। আর 1 থেকে 2 এটা হচ্ছে এটা ধাতুটার ক্ষেত্রে KA/L ইন্টু এই দুইটা টেম্পারেচার পার্থক্য, এখানে একটা বেশি দুইটা কম, তাহলে 1 আগে 2 পরে। তারপরে এখানে দেখো পরে এখানে আরেকটা ফ্লুইডের মধ্যে, সেখানের ক্ষেত্রে এখানে টেম্পারেচার এখানে সূত্রটা H2A T2 মাইনাস TB, T2 টেম্পারেচারটা বেশি, এটা কম, এটা পরে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি TA মাইনাস T1 যদি আমরা রাখি, তাহলে কিউ এর নিচে H1A চলে যায়। অনুরূপভাবে এগুলো আসে। তাহলে এই তিনটাকে আমরা তিনটা সমীকরণ ধরছি। এই তিনটাকে যদি এখন আমরা যোগ করি, তাহলে দেখা যাবে যে এই তিনটা সমীকরণকে যোগ করলে এই যে T1 মাইনাস আছে আর এখানে T1 প্লাস আছে, এটা কাটা যাবে। আবার T2 প্লাস মাইনাস আছে, এখানে T2 প্লাস আছে, এটা কাটা যাবে। তাহলে থাকবে কি TA মাইনাস TB ইজিক্যাল টু এই তিনটা যোগফল। আমরা পরের স্লাইডে দেখি TA মাইনাস TB আর এই তিনটার যোগফল। এখানে তিনটা থেকে আমরা কিউ কমন নিয়ে নিছি, আর এখানে তিনোটা থেকে এ কমন নিয়ে নিছি। তাহলে 1/H1 L/K 1/H2 আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে আমরা কিউ ইজিক্যাল টু কী পাই, যদি আমরা কিউ রেখে দিই, তাহলে কিউ ইজিক্যাল টু এটার সাথে গুণ হয়, আর এই সম্পূর্ণটা যেহেতু এক পাশে উপরে আসে, এই পাশে গেলে নিচে চলে আসছে। এখন আমরা জানি যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইউ ইজিক্যাল টু 1/H1 প্লাস L/K প্লাস 1/H2। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে এটা এই যে ইউ এভাবে চলে আসে, কিউ ইজিক্যাল টু AU ডেল্টা টি। তাহলে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইটার মধ্যে এই যে এইটা আমাদের বের হয়েছে, ইউ ইজিক্যাল টু এইটা। ঠিক আছে, তারপরে দেখো এখানে প্যারালাল ফ্লো ক্ষেত্রে আমাদের LMTD বের করব, লগ মিন টেম্পারেচার ডিফারেন্সটা বের করব। এখানে দেখো প্যারালাল ফ্লোর একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে। এখানে হচ্ছে TH1, এখানে যে টেম্পারেচারে ফ্লুইডটা ঢুকতেছে, হট ফ্লুইডটা ঢুকতেছে আর কোল্ড হয়ে এদিক দিয়ে বের হচ্ছে। তাহলে হট ফ্লুইডটাতে টেম্পারেচার বেশি আছে, এদিক দিয়ে বের হচ্ছে, TH1 ঢুকতেছে, TH2 বের হইতেছে, টেম্পারেচারটা এদিকে গেছে মানে কমে গেছে। আবার এখান থেকে কোল্ড ফ্লুইড ঢুকতেছে, কোল্ড ফ্লুইড কী হইতেছে, গরম হয়ে বের হইতেছে। তাহলে এখান থেকে TC1 মানে টেম্পারেচার কোল্ড ফ্লুইডের 1 এদিক দিয়ে ঢুকতেছে, ঢুকার পরে এটা টেম্পারেচার দেখো এখানে চলে আসছে, তার মানে টেম্পারেচার বৃদ্ধি হয়েছে। তাই TC2 এখান থেকে বের হয়েছে TC2। তাই এটা হলো চিত্র। আমরা যদি এখানে এই দুইটার টেম্পারেচার পার্থক্যকে, এই দুইটা টেম্পারেচার ডেল্টা T1 আর এই দুইটার টেম্পারেচার পার্থক্যকে ডেল্টা T2 ধরি,
আর মাঝখানে একটা ক্ষুদ্র স্ট্রিপ কল্পনা করি, ফালি কল্পনা করি। এই ফালির টেম্পারেচার ডিফারেন্স দিয়ে আমরা এই পুরাটা টেম্পারেচার লগ মিন টেম্পারেচার ডিফারেন্সটা বের করব, ঠিক আছে। এই ক্ষুদ্র ফালির ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্সটা এখানের ক্ষেত্রে আমরা ডিটিএইচ লিখছি, আর কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে এখানে লিখছি ডিটিসি, ঠিক আছে। তাহলে আমরা কিউ ইজিক্যাল জানি ইউএটিডি, তাই না, ডেল্টা টি। তো ডেল্টা টি হচ্ছে তাপমাত্রা পার্থক্য। তাপমাত্রা এখানে পার্থক্য হচ্ছে একটা হট ফ্লুইড ঢুকছে, একটা কোল্ড ফ্লুইড ঢুকছে। তাহলে হট ফ্লুইড থেকে মাইনাস কোল্ড ফ্লুইড বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তা আমরা এখানে যেহেতু ক্ষুদ্র ফালি কল্পনা করছি, তাই ক্ষুদ্র ফালির ক্ষেত্রে কি পরিমাণ হিটটা ট্রান্সফার হবে সেটা হচ্ছে ডি কিউ ইজিক্যাল টু ইউ, এখানে ক্ষুদ্র ফালির এরিয়া হচ্ছে ডিএ ইন্টু ডেল্টা টি, এটার ক্ষেত্রে ডেল্টা টি। তো আমরা একটা সূত্র জানি, আমরা তাপ স্থানান্তরের সূত্র জানি, যদি ফেজ চেঞ্জ না হয় তাহলে এমসি ডেল্টা টি যেটা জানি, অনুমেয় তাপ যেটা আমরা পড়েছি, হ্যাঁ। তাহলে এটা এম হট ফ্লুইড, সি তার আপেক্ষিক তাপ, এম হচ্ছে মাস ফ্লো রেট, সি হচ্ছে আপেক্ষিক তাপ। এখানে এইচ দ্বারা বোঝাইছে হট ফ্লুইডের, এইচ দ্বারা বোঝাইছে হট ফ্লুইডের, আর এখানে আই দ্বারা বোঝাইছে ইন, আর ও দ্বারা বোঝাইছে আউট। মানে এখানে দিয়ে যেটাতে ইন হইতেছে হট ফ্লুইড, আর যেটা দিয়ে আউট হইতেছে সেটা। তাহলে হট ফ্লুইডের ক্ষেত্রে আমরা এটা লিখছি কিউ ইজিক্যাল টু এম এইচ সিপিএইচ হোল ইন্টু টিএইচ আই মাইনাস টিএইচ ও ইজিক্যাল টু কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে মাস ফ্লো রেট এমসি স্পেসিফিক হিট সিপিসি টিসি জিরো টিসি আই। তাহলে আমরা এই দুইটা ইজিক্যাল টু এম এইচ এবং সিপিএইচ, এই দুইটা ইজিক্যাল টু সিএইচ লিখছি, এটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। আবার এখানের ক্ষেত্রে এমসি সিপিসি এটা ইজিক্যাল টু সিসি লিখছি, এটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। এটা হট ফ্লুইডের ক্ষেত্রে, এটা কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে, দুইটা লিখছি। তাহলে আমরা এটা ইজিক্যাল টু এটা লিখতে পারি, এভাবে লিখছি। তাহলে আমরা এটার রেসপেক্টে আমরা এই জিনিসটা পাইতে পারি, এটার রেসপেক্টে আমরা এটা পাইতে পারি, তাই না। কীভাবে দেখি, এখানে 1/CH যদি আমরা দিই তাহলে THI মাইনাস THO ডিভাইডেড বাই কিউ আসে। এটার ক্ষেত্রেও সেম, এখানে 1/CC যদি ধরি তাহলে এইটার এটার মধ্যে কি হয়, TCO মাইনাস TCI ডিভাইডেড বাই কিউ, ঠিক আছে। তারপর আমরা দেখি যেহেতু আমাদের টেম্পারেচার টোটাল যে টেম্পারেচার ডিফারেন্সটাই তো হচ্ছে আমাদের এই টেম্পারেচারটা মূল টেম্পারেচার আসবে। টেম্পারেচার ইজিক্যাল টু মূল যে টেম্পারেচার আসলো সেটা হচ্ছে হট ফ্লুইড মাইনাস কোল্ড ফ্লুইড, এই দুইটার পার্থক্য হচ্ছে মূল টেম্পারেচার। তো যেহেতু আমরা এটা ডিফারেন্সিয়েট করব, মানে ওই যে ক্ষুদ্র ফালের ক্ষেত্রে চিন্তা করব, তাহলে সেখানে ডিটি ইজিক্যাল টু ডিটিএইচ মাইনাস ডিটিসি। এখানে তারপরে আমরা দেখি ডিটি ইজিক্যাল টু ডিটি ইজিক্যাল টু মাইনাস ডি কিউ বাই সিএইচ। এখানে মাইনাস লিখলাম কি জন্য, যেহেতু হট ফ্লুইডটা আমাদের এখানে হট ফ্লুইড থেকে কী হয়েছে, তাপমাত্রা কমে গেছে, তাপমাত্রা কমে গেছে হট ফ্লুইড থেকে, এই জন্য আমরা এটাকে মাইনাস ধরছি ডিটি। তাহলে ডি কিউ বাই সিএইচ আমরা লিখতে পারি, আর এখানে লিখতে পারি কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে এই যে এখানে ডি কিউ বাই সিএইচ ডিটিসি ডি কিউ বাই সিসি, ঠিক আছে, এটার রেসপেক্টে লিখছি আমরা। তা এটা আমরা লিখতে পারি মাইনাস, আর এখানে সূত্রের মাইনাস, আর এটা তো প্লাস, যেহেতু কোল্ড ফ্লুইডের টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে সেহেতু এটা প্লাস। তো প্লাস হয়েছে এখানে আসছে, কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, তাই না। তাহলে দুইটা মাইনাস পাইলাম, এটা হলো মাইনাস পাইছি হলো এটা হট ফ্লুইডের টেম্পারেচারটা কমেছে বিধায়, আর কোল্ড ফ্লুইডেরটা এটা সূত্রের মাইনাসে পড়ে গেছে। তাহলে ডিটি ইজিক্যাল টু মাইনাস ডি কিউ সিএইচ মাইনাস ডি কিউ সিসি। এখানে ডিটি ইজিক্যাল টু তাহলে লেখা যায় আমাদের ডি কিউ যদি আমরা কমন নিই তাহলে ডি কিউ কমন নিলে 1/CH প্লাস 1/CC আছে। তাহলে ডিটি ইজিক্যাল টু এখানে ডি কিউ ইজিক্যাল টু ডি কিউ এর মানটা এখানে আমরা বসায় দিছি, ডি কিউ এর মান আমরা উপর থেকে দেখে আসি। এখানে ডি কিউর মান হচ্ছে ডি কিউ ইজিক্যাল টু ইউ ডিএ ডেল্টা টি, ইউ ডিএ ডেল্টা টি, ডি কিউর মান কি ইউ ডিএ ডেল্টা টি। তাহলে আমরা এখন ইউ ডিএ ডেল্টা টি, এখানে এই যে ডি কিউর মানটা আমরা বসাচ্ছি ইউ ডিএ ডেল্টা টি,
এরকম চলে আসছে। ঠিক আছে, এখন ডিটি এর নিচে আমরা ডেল্টা টিটা নিয়ে আসছি। আর তাহলে এখানে থেকে কী থাকলো, ইউ এইটা ইন্টু ডিএ। এখন আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে এখানে ইন্টিগ্রেশনের লিমিট টি ডেল্টা টি ওয়ান ডেল্টা টি টু ইজিক্যাল টু মাইনাস, যেখানে এখানে ভ্যারিয়েবল শুধু ওই যে এটা, সেহেতু এটা এখানে রাখছি, বাকি সব এটার বাইরে রাখছি। তাহলে এটার রেজাল্ট এখানে আসে এল এন ডেল্টা টি টু বাই ডেল্টা টি ওয়ান। এখানে মাইনাস ইউ, এই যে এটার ডিফারেন্সিয়েট করলে এ চলে আসে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন করলে এটা এ চলে আসে, মাইনাস ইউ এ। আর এখানে 1/CH প্লাস 1/CC, এই যে 1/CH এবং 1/CCর মানটা আমরা এখান থেকে নিয়ে আসছি। এই যে এখানে 1/CH এবং 1/CC এই দুইটার মানটা আমরা এখানে বসায় দিছি। বসা দেওয়ার ফলে এরকম আসছে। ঠিক আছে, এই জায়গাটাতে হ্যাঁ মানগুলি আমরা বসা দিছি। তারপরে দেখো এখানে কি হয়েছে, মানগুলি বসা দিছি। এখানে H1 মাইনাস TH ও, আর এখানে কিউটা কমন নিয়ে নিছি, কিউটা এই পাশে নিয়ে আসছি। তারপরে দেখো এখানে এরকম হয়েছে। তারপর এখানে মাইনাস কমন নিছি, আর এটা একটু সাজাইছি THI TCI, মানে ইনগুলি সব একত্রে রাখছি আর আউটগুলি সব একত্রে রাখছি, কারণ ইনগুলির তাপমাত্রা পার্থক্য এবং আউটগুলির তাপমাত্রা পার্থক্য আমরা বের করব। তাহলে এটা হলো ইনের তাপমাত্রা পার্থক্য ডেল্টা টি ওয়ান যেটা, আর এটা হলো ডেল্টা টি টু হবে। ঠিক আছে, তাই আমরা এখানে লিখছি ডেল্টা টি ওয়ান ডেল্টা টি টু, আর এখানে মাইনাস করে নিছি, এখানে এল এন এটারে উল্টা করে নিছি। দেখো এখানে ছিল কি টি টু বাই টি ওয়ান, আর এখানে টি ওয়ান বাই টি টু, এই জন্য এটা আমরা মাইনাস নিতে পারি। তাহলে এই মাইনাস মাইনাস কাটা গেছে, তাহলে এরকম আসছে। তারপরে আমরা কি করতে পারি, কিউ ইজিক্যাল টু, কিউ যদি এ পাশে নিয়ে আসি আর এই পুরাটা এ পাশে নিয়ে যাই, তাহলে নিচে চলে যায়, তাহলে ইউ এর এই যে নিচে চলে আসছে, আর এটা তো আসে উপরে। তো এই অংশটুকুকে বলা হয় লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, এটাকে ডেল্টা টি এম দ্বারাও প্রকাশ করা হয়। এই জন্য কিউ ইজিক্যাল টু ইউ এ ডেল্টা টি এম। এটা প্যারালাল ফ্লোর ক্ষেত্রেও হয়, আবার এটা তোমার এই কাউন্টার ফ্লোর ক্ষেত্রেও হয়। আমরা এখানে একটা অঙ্ক দেখিনি, অঙ্কতে এখানে বলা আছে দেখো 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাস ঢুকতেছে, 150 ডিগ্রিতে বের হইতেছে। আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস ওয়াটার ঢুকতেছে, আর কত ডিগ্রিতে বের হইতেছে এটা বলা নাই। তাহলে কাউন্টার ফ্লোর ক্ষেত্রে এটা হলো প্যারালাল, এটা কাউন্টার ফ্লোর ক্ষেত্রে। আর প্যারালাল ফ্লোর ক্ষেত্রে দেখো এখানে 450 ডিগ্রি সেলসিয়াস ঢুকছে, 150 ডিগ্রি সেলসিয়াস বের হইছে, আর 20 ডিগ্রি ঢুকছে, কত ডিগ্রি বের হয়েছে বলে নাই, কিন্তু এই 84 সামথিং এটা আমরা বের করছি। এটা কীভাবে বের করছি এটা আমরা জানি, এটা এখন দেখি। কিউ ইজিক্যাল টু এম জি ইন্টু, এটা জি বলতে গ্যাসের কথা বোঝাইছে, এম বলতে মাস ফ্লো রেট বোঝাইছে। এখানে মাস ফ্লো রেট এখানে দেওয়া আছে 20 কেজি পার মিনিট, আবার এখানে পরের পানির যে মাস ফ্লো রেট 25 কেজি পার মিনিট দেওয়া আছে। এখানে গ্যাসের আপেক্ষিক তাপ 1.13 দেওয়া আছে, আর সার্বিক তাপ ইউর মান দেওয়া আছে 140। ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে। প্যারালাল ফ্লোর জন্য এবং কাউন্টার ফ্লোর জন্য সারফেস এরিয়া বের করতে হবে, এ বের করতে হবে। তো দেখো এখানে মাস ফ্লো রেট লিখছে, মাস ফ্লো রেটকে 60 দ্বারা গুণ করছে, এটা আওয়ারে নিছে। আর এখানে গ্যাসের স্পেসিফিক হিট আপেক্ষিক তাপ লিখছে। আর গ্যাসের ক্ষেত্রে যে টেম্পারেচার দুইটার পার্থক্য 450 আর 150। এখানে দেখো এই যে টেম্পারেচার পার্থক্য হচ্ছে 450-এ ঢুকছে আর 150-এ বের হয়েছে। ঠিক আছে, আর ওয়াটারের ক্ষেত্রে ঢুকছে 20-এ, কিন্তু কততে বের হয়েছে এটা জানা নেই, সেটা এখান থেকে ক্যালকুলেশন করে। তাহলে এটা ইজিক্যাল টু এটা লেখা যায়, এটা ওয়াটারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে। তো এটা ইজিক্যাল টু এটা লেখা যায়। লেখার পরে এখানে যে তাহলে দুইটার মধ্যে শুধু এটার মানটা বের করতে হবে, এটার মান চলে আসছে, এটার মান চলে আসছে হচ্ছে 84.8 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 450 মাইনাস 20 আর 150 মাইনাস 84.8। আমরা উপরে একটু দেখি প্যারালাল ফ্লো, এটা প্যারালাল ফ্লো, এই দুইটা টেম্পারেচার পার্থক্য
হচ্ছে 20 আর 450, আর এখানে হলো 84 আর 150। ঠিক আছে, এটা হলো প্যারালাল ফ্লো। তাহলে এখানে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্স এই যে টি, ডেল্টা টি 0 আর ডেল্টা টি, এখানে ভুল লিখছে, দুইটাই ডেল্টা টি 0 লিখছে। একটা ডেল্টা টি 1 হবে, এটা 1 হবে। এই যে 430-এর এটা 1 হবে, মানে ইন করছে এটা, আর আউটটা হবে এটা। ঠিক আছে, তাহলে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে আমরা দুইটা পেয়ে গেলাম। পেয়ে গেলে এখানে ডেল্টা টি এম, আমরা ওই যে একটু আগে যে সূত্রটা দেখলাম সেই সূত্রের মাধ্যমে আমরা ডেল্টা টি এমটা বের করে নিব। তাহলে আমরা জানি কি যেগুলো ইউ এ ডেল্টা টি এম। তাহলে এখানে যদি এ রেখে দিই, তাহলে এই যে ইউ ডেল্টা টি এম কিউ এর নিচে চলে যায়। এখন মানগুলি বসা দিলে মিটার স্কোয়ার এরিয়া চলে আসবে। কাউন্টার ফ্লোর ক্ষেত্রে সেম, এভাবে ডেল্টা টি এমটা আমরা নিব, ডেল্টা টি এমটা নিয়ে বের করে এটার এরিয়াটা বের করে ফেলবো। তোমরা এটা বাড়িতে বসে করবা, আমি আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetibet.com এই ওয়েবসাইটে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।